পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর। এখানকার অসাধারণ ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পের সাথে সমস্ত পর্যটকদের সর্বদাই স্বাগত জানায়। বিষ্ণুপুরের প্রাচীন নাম ছিল মল্লভূম। মল্ল রাজাদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তারই নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর। কলকাতা থেকে খুবই সহজে মাত্র একদিনের মধ্যে স্বল্প খরচে ঘুরে নেওয়া যায় এই পোড়ামাটির মন্দির নগরী। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিষ্ণুপুরের গেটওয়ে। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বিষ্ণুপুর। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আমরা তো এসেছি গাড়ি করে। রোড ট্রিপ তো তোমরা করতেই পারো, কিন্তু যারা বিষ্ণুপুর মানে একদিনের প্ল্যান করতে চাইছো তাদের জন্য সহজ উপায় হচ্ছে ট্রেনে করে আসা। এই ট্রেনে করে আসতে গেলে দুটো অপশন তোমরা পাবে। একটা হচ্ছে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ছাড়ে 6:28-এ, আর আরেকটা ট্রেন আছে 7:45-এর আরণ্যক এক্সপ্রেস, যেটা ছাড়ে শালিমার থেকে। তো চলো বিষ্ণুপুর গেট থেকে এবার আমরা সোজা যাব রাসমঞ্চে, তাহলে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে রাসমঞ্চতে। চলো। আমরা এখন চলে এসেছি রাসমঞ্চ, পিছনেই দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে 25 টাকা করে টিকিট, কিন্তু এই টিকিটটা এই মন্দির ছাড়াও আরও যে বাকি মন্দির আছে সেখানেও লাগবে। তো এই টিকিটটা কিন্তু যত্ন সহকারে একদম রেখে দিতে হবে যতক্ষণ না এই পুরো ঘোরাটা কমপ্লিট হচ্ছে। মল্ল রাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মঞ্চটি। রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। এটি একটি অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। চূড়ার মূলে 4টি করে দোচালা এবং প্রতি কোণে 1টি করে 4 চালা রয়েছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থাপত্যগুলির তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে। রাসমঞ্চ প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এরপর আমরা এসে পৌঁছলাম দলমাদল কামান দেখতে। বিষ্ণুপুরের পর্যটন আকর্ষণের জন্য পোড়ামাটির মন্দিরগুলির পাশাপাশি এই কামানটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। দলমাদল কামান নামে পরিচিত এই কামানটি নাকি চালিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি এখানে মদনমোহন নামেও পরিচিত। কথিত আছে নিজের মন্দির রক্ষা করতে বর্গীদের হামলা রুখতে তিনি স্বয়ং এই কামানটি চালান। প্রায় 4 মিটার লম্বা মল্ল রাজাদের তৈরি এই কামান তৎকালীন সময়ের সবচেয়ে বড় কামান। দলমাদল কামান দেখে কয়েক পা এগোলেই এসে পৌঁছবেন ছিন্নমস্তা মায়ের মন্দিরে। প্রায় 100 বছর পুরনো এই মন্দিরটি। মন্দিরের বাইরে রয়েছে পুজো দেওয়ার ডালা সামগ্রী। আপনারা এখানে মায়ের পুজো দিতে পারেন। মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। আমরা এখন আছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের কাছে, আর এখানেই কিন্তু প্রচুর পোড়ামাটির দোকান পাবে, যেখান থেকে তোমরা চাইলেই শপিং করে নিতে পারো। এই পিছনে কামানের পাশেই যে শপটা বিষ্ণুপুর শিল্পায়ন কাকুর কাছে আমরা জিনিসপত্র কেনাকাটি করছি। যথেষ্ট কম দাম, একদম রিজনেবল রেটে উনি জিনিসপত্র দিচ্ছেন আমাদের। তো তোমরা এখানে এলে অবশ্যই কাকুর দোকানটা ট্রাই করো। কাকুর বিহেভিয়ারও খুব ভালো, একটু ট্রাই করে দেখো। এখানে একটা একদম বড় রাধাকৃষ্ণের মূর্তি দেখা হচ্ছে, আর বন্ধুদের জন্য আমি কিছু নিয়েছি। এইরকম টাইপের ছোট যে পেয়ারগুলো হয় ঘোড়া, মানে একদম পোড়ামাটির, যেটা একদম মানে সিম্বল যাকে বলে আমরা সবাই জানি। তো এই রকম দুটো আমি নিয়েছি। এখানে কাকু 50 টাকা করে নিচ্ছে জোড়া। আর বড় বাড়ির জন্য একটা নিয়েছি, সেটা হচ্ছে 150 টাকা জোড়া। ওটা একটু বেশ কারুকার্য করা আছে, বেশ ভালো। আর আমি একটা কামান নেব, ওটা হচ্ছে 40 টাকা। বড় রাধাকৃষ্ণের যে মূর্তিটা নেওয়া হচ্ছে আমাদের, এটা হচ্ছে 250 টাকা।
বিষ্ণুপুরে আসলে ওয়ান ডে ট্রিপ তো তোমরা করতেই পারো, এছাড়াও বিভিন্ন লজ রিসর্ট এরম টাইপের রয়েছে, সেগুলোতেও তোমরা থাকতে পারো। আরও একটা গভর্নমেন্ট রিসর্ট রয়েছে যেটা ভালো অপশান হতে পারে, WBTDCL এর, ওটা তোমরা অনলাইনে দেখে নিতে পারো। ওটা কিন্তু খুব ভালো অপশান, খুব ভালো স্টে একটা। ছিন্নমস্তা মায়ের মন্দির দেখে আমরা চলে এলাম রাজবাড়ির দিকে। এখানে এলে সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে গুমঘর। এই গুমঘরের ইতিহাস নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কেউ বলেন এটি মল্ল রাজাদের শস্যাগার ছিল, আবার কেউ বলেন এটি এখানকার জল ধারণের ট্যাঙ্ক। কিন্তু অনেকেই মনে করেন এই জায়গা থেকে তৎকালীন আসামিদের এখান থেকে শাস্তি স্বরূপ ফেলে দেওয়া হতো বা গুম করে দেওয়া হতো। গুমঘরের ঠিক উল্টো দিকে কয়েক মিটার দূরত্বে রয়েছে শ্যামরায়ের মন্দির। বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে পঞ্চরত্ন শৈলীর স্থাপত্যের অন্যতম নিদর্শন হল এই শ্যামরাই মন্দিরটি। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহের দ্বারা নির্মিত এই মন্দিরটি। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতোই এই মন্দিরটিও শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে উৎসর্গ করে নির্মিত। মন্দিরের দেওয়ালে পৌরাণিক দৃশ্য টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই তো বিষ্ণুপুরের ঠাকুর আছে মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। হারকানের 30 টাকা। পোড়ামাটির জলের বোতল আছে, বিষ্ণুপুরের পোড়ামাটির কাপ আছে, কফি মাগ আছে, বাঁকুড়ার তাঁতের গামছা আছে 100 টাকায় দুখানা করে। বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির দেখে চলে এলাম এখানকার সবচেয়ে পুরনো মন্দির দেখতে। আমরা এখন আছি শ্রী শ্রী মৃন্ময়ী মায়ের মন্দিরে। এটা হচ্ছে এখানকার সবথেকে পুরনো মন্দির। আর এই মন্দির কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, যেহেতু এই মন্দিরে পুজো হয় এখন। রাজা জগৎ মল্ল এই মন্দিরের নির্মাণ করেন 303 মল্লাব্দে। স্থানীয় মতবাদ অনুসারে মা মৃন্ময়ী স্বয়ং রাজাকে এই মন্দির নির্মাণের আদেশ দেন। মা দুর্গাই এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। আর এইদিকে কিন্তু দেখতে পাবে ডোগরার দোকানও আছে। তোমরা যদি কিনতে চাও ডোগরার বিভিন্ন দ্রব্যাদি, তাহলেও কিন্তু পেয়ে যাবে। ওটা হলো 6,900। এই পালকিটা 1500। এগুলি পিতলে, এগুলি হচ্ছে ডোগরা কাঁচা পিতলের কাজ। একটা নিলে এখন সারা জীবন। মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত জোড়বাংলা মন্দির। প্রায় 400 বছর আগে মল্ল রাজাদের আমলে তৈরি এই মন্দির আজও সকলের কাছে এক বিস্ময়। দুটি একচালা ঘর যোগ করলে যেরকম দেখতে হয়, জোড়বাংলা মন্দির ঠিক সেই রকমই। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক কাহিনী, সমসাময়িক সমাজচিত্র পোড়ামাটির ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গায়ে। এই জোড়বাংলা মন্দির থেকে সামনের দিকে এগোলেই দেখতে পাবেন রাধেশ্যাম মন্দির, মহারাজা বীরহাম্বির উদ্যান ও লালজি মন্দির। এবং আরও কিছুটা এগিয়ে এলে চোখে পড়বে গড় দরজা। এখানে এলে দেখতে পাবেন ল্যাটেরাইট পাথরের তৈরি দুটি তোরণ, যা এখানে বড় দরজা ও ছোট দরজা নামে পরিচিত। এই গড় দরজাই তৎকালীন রাজত্বের প্রবেশদ্বার। এই দরজা এমনভাবেই তৈরি হয়েছিল যাতে বাইরের শত্রুরা কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে। এখানকার বড় পাথরের দরজায় রয়েছে ছাদ ও গোপন কক্ষ। তো
তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই কিন্তু এদিকে বড় দরজা আর এইদিকে পিছনে হচ্ছে ছোট দরজা। এগুলো হচ্ছে রাজ দরবারের তোরণ দ্বার বলতে পারো। আর এই পিছনে যে ঢিবির মতো জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এখনও দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনকে আনা হয়, কামান আনা হয় এবং ঠিক সন্ধিক্ষণে মানে অষ্টমী পুজো এবং নবমী পুজোর যে সন্ধি পুজো হয় সেই সন্ধিক্ষণে কিন্তু এখানে কামান দাগা হয় এবং তারপরেই কিন্তু সন্ধি পুজোর প্রারম্ভ হয়। গড় দরজা দেখে মদনমোহন মন্দিরে যাওয়ার পথেই দেখতে পাবেন পাথরের রথ। পাথরের রথ নামে পরিচিত হলেও আদতে এটিও একটি ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির। ল্যাটেরাইট পাথরের একটি ছোট্ট বেদির ওপর প্রতিষ্ঠিত এই দ্বিতল মন্দিরটি সম্পূর্ণরূপে কাঠের রথের আদলে তৈরি। তা আমরা এখন চলে এসেছি ফাইনালি বিষ্ণুপুরের সবথেকে জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে মদনমোহন মন্দির। চলো। উৎকৃষ্ট পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে বিখ্যাত এই মদনমোহন মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1.4 মিটার উচ্চতার মাকড়া বা ল্যাটেরাইট পাথরের একটি বেদির ওপর স্থাপিত বিষ্ণুপুরের এই মদনমোহন মন্দিরটি একটি একরত্ন শৈলীর মন্দির। গোটা মন্দির জুড়ে টেরাকোটার সূক্ষ্ম কাজ প্রত্যেক পর্যটকদেরই মন কাড়ে। কোথাও দেখা যায় কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, আবার কোথাও অন্য কোনো পৌরাণিক সমাজচিত্র নজর কাড়বে আপনাদের। তো এই মন্দির কিন্তু সকাল 6টা থেকে প্রায় 7টা সাড়ে 7টা অবধি সন্ধ্যে অবধি খোলা থাকে, কারণ এই মন্দিরে সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয় আর এখানে কিন্তু ভোগও খাওয়ানো হয়। আমরা তো ঘুরলাম গাড়ি করে, তোমরা যারা ট্রেনে করে আসবে সেক্ষেত্রে যেটা সব থেকে সুবিধা হবে সেটা হচ্ছে একটা টোটো বা অটো ভাড়া করে নেওয়া। এছাড়াও গাড়ি পাওয়া যায়, কিন্তু গাড়ি যেহেতু এখানকার রাস্তাগুলো অলিগলি খুবই সরু রাস্তা, আমাদের গাড়ি নিয়েও অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টোটো নিলে সব থেকে তোমাদের সুবিধা হবে। টোটো মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে সমস্ত জায়গাগুলো তোমাদের কভার করে দেবে। তো আমাদের বিষ্ণুপুরের যা যা দর্শনীয় স্থানগুলো ছিল আমরা তো কভার করলাম, আর এখন যাব আমরা লাঞ্চে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্টের বনলতা রেস্টুরেন্টে। তো লাঞ্চে যাওয়ার আগে একটা শেষ কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে তোমরা যদি একদিনে কলকাতা থেকে বিষ্ণুপুর ভ্রমণ করতে আসো, তোমাদের সকালে যেরকম বললাম যে সকালে 2টো ট্রেন আছে আর বিকেলে ফেরার জন্য কিন্তু রূপসী বাংলা যে ট্রেনটা আছে সেটা কিন্তু এখান থেকে ছাড়ে 5:30টায়। তো সেটার থেকে তোমরা অ্যাভেল করে যেতে পারো, কলকাতা ফেরত যেতে পারো। তো এইভাবে তোমরা পুরো বিষ্ণুপুর ট্যুরটা সাজাতে পারো। তো চলো এবার সোজাসুজি আমরা যাব বনলতা রিসর্টে, গিয়ে সেখানে লাঞ্চ করব। চলো। দুপুরে লাঞ্চে আমরা বনলতা রেস্টুরেন্টে চলে এসেছি। এখন লাঞ্চে অর্ডার দিয়েছি 4টে ভেজ থালি, তার সাথে সাথে দই ভেটকি 2টো, একটা মৌরলার টক আর হচ্ছে আলু ভাজা। তো ভেজ থালি হচ্ছে খাওয়া কমপ্লিট, আর এখন খাচ্ছি মৌরলা মাছের টক। বেশ ভালো করেছে, বেশ একটা টক মিষ্টি ভাব, ভাল লাগছে বেশ খেতে। দই ভেটকি খাচ্ছি, পিসটা মাছের বেশ বড়, ভালো, একদম অরিজিনাল দই দিয়েছে, ভালো লাগছে খেতে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা একটু এই দিকটা রিসর্টের এই দিকটা একটু ঘুরছি। এদের এখানে এলে একটা অ্যাসিওরেন্স যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ এরা করে না, কিন্তু প্রবলেম এবারে এটা লাগলো যে ভেজ থালিতে যে 2-3 রকমের ভেজ আইটেম থাকে সেইটা একটু কম লেগেছে, আর একটা প্রবলেম যেটা ভাজা তিল থাকে এদের, সেইটা পাইনি এবারে। তো যাই হোক, আমরা মানে খাওয়া কমপ্লিট এখানে, এবার চলে যাব সোজা বাড়ি। আমাদের এবারের বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণ এখানেই শেষ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।